নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জি, আপনি সাবধান হয়ে যান। বাংলায় অমিত শাহর 3D ট্রিটমেন্ট আসছে। এই 3D ট্রিটমেন্টে আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, নাস্তানাবুদ হয়ে যাবেন। আপনাকে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপনি যে স্বপ্ন দেখছেন, এই সমস্ত স্বপ্ন আপনার দুঃস্বপ্নে পরিণত হবে। অমিত শাহ 3D ট্রিটমেন্ট আপনার যে দুধেল গাই, আপনার যারা ভোট ব্যাংক, সেই সমস্ত ভোট ব্যাংককে তছনছ করে দেবে। অমিত শাহ ইতিমধ্যেই বলেছেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান আর পাকিস্তানি মুসলমান, এরা হচ্ছে এই ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির জন্য এরাই দায়ী। আমার ভারতবর্ষের জনসংখ্যা, মুসলমান জনসংখ্যা যে বৃদ্ধি হয়েছে, সেই বৃদ্ধির হার মুসলমানদের ক্ষেত্রে 24%, যেখানে হিন্দুদের বৃদ্ধির হার মাত্র 4%-এর কিছু বেশি। 1951 থেকে 2011 পর্যন্ত এই পুরো সময়কালে আপনি যদি দেখেন, হিন্দুদের জনসংখ্যা ক্রমশ কমেছে, মুসলিম জনসংখ্যা ক্রমশ বেড়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে বিপদটা আরও অনেক বেশি। গোটা ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা যেখানে 14%-এর কাছাকাছি, সেখানে পশ্চিমবাংলাতে মুসলিম জনসংখ্যা 30% অতিক্রম করে গেছে। অর্থাৎ হিন্দুদের এখানে একটা সংকট তৈরি হয়েছে, যে কারণে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে হিন্দুদেরকে। বিভিন্নভাবে হিন্দুদের অত্যাচারিত হয়ে তারা ওই দেশ থেকে ছেড়ে পালিয়ে এসে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছে। ঠিক সেই কারণেই আবার ভারতবর্ষের হিন্দুদের, বিশেষ করে বাঙালিদের, বিশেষ করে পশ্চিমবাংলায় আবার পালানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সেই সময় দাঁড়িয়ে অমিত শাহর 3D ট্রিটমেন্ট, আমরা সেই 3D ট্রিটমেন্টে যাওয়ার আগে অমিত শাহ অনুপ্রবেশকারী মুসলমানদের এই যে তাদের সংখ্যা বৃদ্ধি, সে নিয়ে তিনি একটি স্ট্যাটিস্টিক্স একটা দিলেন, তথ্য আমাদেরকে একটা দিলেন। সেই তথ্য আর সেই তথ্যের পরিপ্রেক্ষিতে তিনি যে পদক্ষেপ গ্রহণ করছেন, সেই পদক্ষেপ, এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ঢুকবো। আগে শুনে নি অমিত শাহ তিনি ঠিক কি তথ্য দিলেন। 51 की जनगणना में हिंदू 84% थे और मुस्लिम समाज की आबादी 9.8% थी। 71 में 82% हुए हिंदू और मुस्लिम समाज की आबादी 11%। 91 में 81% हुए हम और मुस्लिम समाज की आबादी 12.12% हुई। और 11 में 79% हुए और मुस्लिमों की संख्या 14.2% हुई। इसमें ऐसे संशय में मत रहिएगा, क्योंकि मैं क्यों दो ही धर्म की आबादी बोल रहा हूं, क्योंकि मैं घुसपैठ की बात करना चाहता हूं, इसलिए इसकी बात। और इसके रेफरेंस में बाद में मैं बताऊंगा, हमारा विभाजन भी है। अगर देश का विभाजन न हुआ होता तो धर्म के आधार पर जनगणना करने की कभी जरूरत ही नहीं पड़ती, परंतु देश का विभाजन चूंकि धर्म के आधार पर हुआ है, तो इसीलिए शायद कांग्रेस के नेताओं ने 51 की जनगणना से धर्म को पूछना मुनासिब समझा होगा। तो एक प्रकार से बहुत सारी गिरावट हुई है। मुस्लिम आबादी की बढ़ोतरी 24.6% के दर से हुई और हिंदू आबादी 4.5% कमी हुई। अब मैं इसलिए बताता हूं कि ये फर्टिलिटी रेट के कारण नहीं हुआ है, ये घुसपैठ के कारण हुआ है। जब भारत का विभाजन हुआ, धर्म के आधार पर हुआ, हमारी दोनों ओर पाकिस्तान बनाया गया, जो बाद में बांग्लादेश में कन्वर्ट हुआ और पाकिस्तान में कन्वर्ट हुआ। और वो दोनों जगह से घुसपैठ के कारण ये आबादी में इतना बड़ा परिवर्तन आया है। শুনলেন অমিত শাহর কাছে আমরা, তিনি বললেন 1951 সালে হিন্দু জনসংখ্যা যেখানে 84.1% ছিল, মুসলিম জনসংখ্যা যেখানে 9.8% ছিল, সেখান থেকে কমতে কমতে আজকে 2011 সালে হিন্দু জনসংখ্যা 79%। এটা গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলছি, পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে নয়। পশ্চিমবাংলার পরিবর্তনটা আরও অনেক বেশি। পশ্চিমবাংলায় হিন্দু জনসংখ্যা আরও দ্রুত কমেছে, মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার আরও অনেক বেশি। সেখানে গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 14.2% মুসলিম জনসংখ্যা
সেখানে বেড়ে গেছে, হিন্দু জনসংখ্যা সেখানে কমে গেছে। যখন পাকিস্তান এবং বাংলাদেশে মুসলিম জনসংখ্যা কমছে, মুসলিম জনসংখ্যা বাড়ছে, হিন্দু জনসংখ্যা কমছে, তখন তার ঠিক উল্টো চিত্র ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি। এর পেছনে কারণ কি? তিনি বলেছেন এর পেছনে এই দেশের মুসলমানদের তাদের যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেটার থেকেও বড় প্রশ্ন, সেটার থেকেও সব থেকে বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এদেশে এসে ঢুকে বসে আছে বিপুল সংখ্যক মুসলমান। তাদের রোজগারের জন্য গজওয়াই হিন্দ, গজওয়াতুল হিন্দ, এটা হচ্ছে তাদের টার্গেট। একটা বিরাট অংশের মুসলমান অন্য দেশ থেকে আসছে এই উদ্দেশ্য নিয়ে যে ভারতবর্ষ একদিন মুসলমানদের দেশ হবে। এই টার্গেট নিয়ে একটা অংশের মুসলমান অবৈধভাবে আমাদের দেশে ঢুকছে। এবং অমিত শাহজি যে কথাটা বললেন, যে কারণে তাকে স্যালুট দিতে হবে। ভারতবর্ষের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে কখনোই এই ধরনের কথা কেউ বলেনি। ইতিপূর্বে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এত সাহস দেখায়নি যে বাংলাদেশ কিংবা পাকিস্তানে বসবাসকারী সমস্ত হিন্দুদের হোমল্যান্ড হচ্ছে এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের উপর তাদের সমস্ত অধিকার আছে। অর্থাৎ তারা জানে, অমিত শাহ এটা জানেন, এটা বুঝেছেন, এটা উপলব্ধি করেছেন যে ওই দেশগুলোতে হিন্দুরা কিভাবে অত্যাচারিত, কিভাবে নিষ্পেষিত হচ্ছে। তাই তাদের বাঁচার জন্য এই হিন্দু হোমল্যান্ড ভারতবর্ষকেই তাদের জায়গা দিতে হবে, যে কারণে সিএএ। এর পরের যেটা, যে 3D ট্রিটমেন্ট, যেটার জন্য মমতা ব্যানার্জিকে সাবধান হতে হবে। যেই 3D ট্রিটমেন্ট তিনি দেওয়ার কথা বলেছেন, সেই 3D ট্রিটমেন্টের প্রথম ডি হচ্ছে ডিটেক্ট, দ্বিতীয় ডি হচ্ছে ডিলিট, আর তৃতীয় ডি হচ্ছে ডিপোর্টেশন। তিনটেতেই মমতা ব্যানার্জি আতঙ্কে, চরমতম আতঙ্কে। ডিটেক্ট কি? চিহ্নিত করো। ডি ফর ডিটেক্ট মানে চিহ্নিত করো কারা বহিরাগত মুসলমান, এদেশের মুসলমান কারা নয়, তাদেরকে চিহ্নিত করো। এই কাজটা প্রথম করো। দ্বিতীয় কাজ কি করবে? এদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দাও, SIR করো, ডিলিট করো। মমতা ব্যানার্জি এখানেই প্রবাদ গুনেছে। কারণ এই পশ্চিমবাংলা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, এদের হাব। এখান থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এখান থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম তুলে গোটা ভারতবর্ষে এরা ছড়িয়ে পড়ছে। আর এরাই হচ্ছে মমতার সব থেকে বড় শক্তি। এদের জন্যই মমতা ব্যানার্জি নির্বাচনে জিতছে, যে কারণে মমতা ব্যানার্জির এত আতঙ্ক। শেষ পর্যন্ত 4টে জেলাতে অন্তত SIR আটকাতে হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই 4টে জেলাকে টার্গেট করে রেখেছে মমতা ব্যানার্জি। যেভাবেই হোক এই 4টে জেলাতে অন্তত SIR করতে দেওয়া যাবে না। কারণ গোটা পশ্চিমবাংলায় যত মুসলমান আছে সব থেকে বেশি কনসেন্ট্রেটেড ওয়েতে যারা এসে জমা হয়েছে এই জায়গাতে, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা আর মুর্শিদাবাদ, এই 4টে জেলাতে তারা সব থেকে বেশি এসে এখানে কনসেন্ট্রেট করেছে এই জায়গাগুলোতে। এই 4টে জেলাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। অমিত শাহ বলেছে SIR হবে, 100% হবে, এদের চিহ্নিতকরণ করা হবে, এদেরকে বের করে দেওয়া হবে। এবং থার্ড ডি, ডিপোর্টেশন। চিহ্নিত করো, ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও, তারপরে এদেরকে তুলে নিয়ে যে দেশের নাগরিক সে দেশে ফেরত পাঠিয়ে দাও। পরিষ্কার করো, জঞ্জাল মুক্ত করো গোটা ভারতবর্ষকে। এই 3D ট্রিটমেন্ট এবার পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে। 3D ট্রিটমেন্টের কাজ শুরু হচ্ছে পশ্চিমবাংলায়। তাই মমতা ব্যানার্জি প্রমাদ গুনছে, কিন্তু মমতা ব্যানার্জির কোনো চেষ্টাই সফল হবে না। এই 3D ট্রিটমেন্ট করেই পশ্চিমবাংলাকে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুক্ত করে এই পশ্চিমবাংলা যে জঞ্জালে পরিণত হয়েছে, রেপ মানে ধর্ষণ, পশ্চিমবাংলা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা যাচ্ছে। গোটা পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন। আজকেও আমরা দেখেছি গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, এই সমস্ত মেটিয়াবুরুজ অঞ্চলে, গার্ডেন রিচ অঞ্চলে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। ভয়ানক ঘটনা ঘটে গেছে, ধর্ষণ করা হয়েছে 11 বছরের একটি বাচ্চা মেয়েকে। দুর্গাপুরের মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। কারা করছে? নামগুলো কি? এদেরকে চিহ্নিত করার দরকার। এদেরকে চিহ্নিত করে এদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এরা যে দেশের সেই দেশে ফেরত পাঠানোর কাজ এই 3D ট্রিটমেন্ট পশ্চিমবাংলাতে চালু হবে। তাই গোটা রাজ্যের সমস্ত মানুষকে, আজকে সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই 3D ট্রিটমেন্ট দিয়েই অনুপ্রবেশ মুক্ত গোটা দেশ এবং বাংলাকে মুক্ত করতে হবে। তবেই এ রাজ্যের এই রকম দুর্নীতিবাজ, এই অপশাসন থেকে বাংলা মুক্ত হবে।
আমরা সেদিকেই নজর রাখবো যে অমিত শাহ এই 3D ট্রিটমেন্টের মাধ্যমে বাংলাকে মুক্ত করার যে কাজ তিনি শুরু করেছেন সেই কাজে তিনি কতটা সফল হন আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি। এখানে একটি স্ক্যানার আছে, স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে উপনিষদ, আপনারা এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন, অন্যদেরকে উপহার দিন। এর মূল্য 120 টাকা করে, এক একটি গীতা এক একটি উপনিষদ 120 টাকা করে। যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার এগুলো দিয়ে দিন। দিলে আপনি এই 120 টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। যদি অফিস থেকে সংগ্রহ করেন 120 টাকা, আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান 120 টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি। এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন। আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী 2রা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি। যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে